দ্য ডিজিটাল এডুকেটরে সবাইকে স্বাগত। আমি চলে আসলাম তোমাদের শিক্ষা বিজ্ঞানের শিক্ষক বিক্রম স্যার। তো এর আগের ভিডিওতে অর্থাৎ আমি তোমাদের যে নম্বর বিভাজন এবং তোমাদের যে দ্বাদশ শ্রেণীর যে অধ্যায়গুলো সম্পর্কে এবং কোন অধ্যায় থেকে কত নম্বরের প্রশ্ন আসবে, কোন অধ্যায় থেকে এমসিকিউ কটা আসবে, কোন অধ্যায় থেকে এসিকিউ কটা আসবে এবং কোন অধ্যায় থেকে বড় প্রশ্ন কটা আসবে এবং কোন অধ্যায় থেকে 4 নম্বরের প্রশ্ন কটা আসবে, আমি সমস্ত কিছু তোমাদের আগের ভিডিওতে কিন্তু জানিয়ে দিয়েছিলাম। কিন্তু আজকে তোমাদের প্রথম দিনের ক্লাস, অর্থাৎ প্রথম অধ্যায় তোমাদের যে উচ্চ মাধ্যমিক বা দ্বাদশ শ্রেণীর যে প্রথম অধ্যায় হচ্ছে আমাদের লার্নিং অর্থাৎ শিখন বিষয় সম্পর্কে আমরা আজকে জানবো। তো শুরু করতে চলেছি। তোমার দ্বাদশ শ্রেণীর প্রথম ক্লাস হচ্ছে আমাদের লার্নিং অর্থাৎ শিখন। তো প্রথম চ্যাপ্টার রয়েছে আমাদের শিখন কাকে বলে। এই শিখন সম্পর্কে আমাদের প্রথম অধ্যায় রয়েছে আমাদের কি শিখন অর্থাৎ লার্নিং। তো জেনে নেব এই শিখনের ইংলিশ টার্ম হচ্ছে কি লার্নিং, এবং লার্নিং মানে শিখন, শিখন মানে হচ্ছে লার্নিং। তো ওই শিখনকে আমরা কি বলি, শিখন মানে হচ্ছে কি শেখা বা কোনো কিছু যা কিছু পরিবেশ থেকে আমরা শিখি সেটা হচ্ছে আমাদের শিখন। তো শিখন কাকে বলে আমরা যদি সহজ ভাষা জেনে নিই, যে কোনো পরিবেশের সঙ্গে আমরা যখন অভিযোজন করতে চলি বা কোনো একটা পরিবেশের সঙ্গে আমরা যখন তাল মিলে চলি বা সেই পরিবেশের সঙ্গে আমরা যখন মিলেমিশে চলি, এই যে মিলেমিশে চলার যে আচরণটা করি সেই আচরণটা হচ্ছে আমাদের শিখন। অথবা আমরা সহজ ভাষায় বলি যে আচরণের যে স্থায়ী পরিবর্তন, সেই পরিবর্তনটা হচ্ছে আমাদের শিখন। যে কোনো একটা পরিবেশ, সেই পরিবেশের সঙ্গে আমরা যখন সেই পরিবেশের সঙ্গে সংগতি বিধান করে চলি বা অ্যাডজাস্টমেন্ট করে চলি, সেই যে অ্যাডজাস্টমেন্ট করে চলার যে আচরণটা, সেই আচরণটাকে আমরা শিখন বলি। এক কথা বলবো যে শিখন কি, শিখন হচ্ছে আমাদের আচরণের যে স্থায়ী পরিবর্তন, সেই পরিবর্তনটা হচ্ছে শিখন। অর্থাৎ যে আচরণটা আমাদের মধ্যে আসবে, সেই আচরণটা কিন্তু আবার পুনরায় ফিরে যাবে না। এই যে আচরণের যে স্থায়ী পরিবর্তন, সেই পরিবর্তনটা হচ্ছে আমাদের এই শিখন। তো আমরা এই পরিবেশ পরিস্থিতি চলার সঙ্গে সঙ্গে আমরা বিভিন্ন জায়গা থেকে কিন্তু বিভিন্ন রকম আমরা শিক্ষা অর্জন করি বা শিখে থাকি। যেমন তুমি বাজারে যাচ্ছ, সেখান থেকে তুমি একটা শিক্ষা অর্জন করলা। তুমি যখন হাটে যাচ্ছ, সেখান থেকে একটা শিক্ষা অর্জন করলা। তুমি যখন খেলার মাঠে যাচ্ছ, সেখান থেকেও তুমি কিন্তু একটা শিক্ষা অর্জন করছো। আবার তুমি যখন মা বা বাবার সঙ্গে বাজার করতে যাচ্ছ, সেখান থেকেও কিন্তু একটা শিক্ষা অর্জন করলাম। বা তুমি একটা আইসক্রিম খাচ্ছ, সেখান থেকেও কিন্তু একটা শিক্ষা অর্জন করলাম যে আইসক্রিমটা ঠান্ডা না গরম। এই যে প্রত্যেকটা জায়গা থেকে আমরা কি কোনো না কিছু শিক্ষা অর্জন করছি। আমরা খেলার মাঠে যাচ্ছি, দেখছি যে আমাদের ধোনি কীভাবে আমাদের কি বল বা ব্যাটিং করছি, সেটা কিন্তু আমরা শিক্ষা, সেটা কিন্তু আমরা বাড়িতে এসে কি প্র্যাকটিস করি। এই যে আমরা বাড়িতে প্র্যাকটিস করছি বা বিভিন্ন কি নতুন নতুন জিনিসগুলো আমরা কি শিখছি, এই শেখাটাকে বলা হচ্ছে শিখন। তাই মুদারের কমিশন বলেছেন যে আমরা রাস্তাঘাটে, খেলার মাঠে, হাটে বাজারে, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে, স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ে আমরা যা কিছু শিখি সেটাই হচ্ছে আমাদের শিখন অর্থাৎ লার্নিং। বোঝা গেল? সহজভাবে কি বললাম, যে কোনো একটা পরিবেশের সঙ্গে আমরা যখন অভিযোজন করে চলছি, সেই পরিবেশটার সঙ্গে সঙ্গতি বিধান করে বা অ্যাডজাস্টমেন্ট করে চলতে, সেই যে চলার যে আচরণটা আমাদের, সেটাই হচ্ছে আমাদের কি শিখন। তারপরে আমাদের রয়েছে শিখনের যে স্তরগুলো রয়েছে, শিখনের যে স্তর না বিভিন্ন সংজ্ঞা, বিভিন্ন মনোবিদ এই শিখনের সংজ্ঞা সম্পর্কে তারা কি কি বলেছেন। প্রচুর মনোবিজ্ঞানী আছে এই শিখন সম্পর্কে বিভিন্নভাবে কি ব্যাখ্যা করেছেন। সেই প্রথম মনোবিজ্ঞানের নাম রয়েছে আমাদেরকে মনোবিজ্ঞানী ম্যাকগিয়ক। এই ম্যাকগিয়ক কি বলেছেন শিখন সম্পর্কে? তিনি বলেছেন যে অতীত অভিজ্ঞতা ও প্রশিক্ষণের প্রভাবে আচরণধারার যে পরিবর্তন প্রক্রিয়াকে বলা হচ্ছে শিখন। কি বলেছেন ম্যাকগিয়ক? যে অভিজ্ঞতা ও প্রশিক্ষণের প্রভাবে আচরণধারার যে পরিবর্তনের প্রক্রিয়াকে বলেছেন শিখন। বলছে প্রশিক্ষণ অর্থাৎ তিনি অতীত অভিজ্ঞতা, আমরা আগের যে সমস্ত আমরা শিখেছি, সেই শেখার পরে অতীত অভিজ্ঞতা এবং বর্তমানে প্রশিক্ষণ বা প্র্যাকটিস বা অনুশীলন করার মাধ্যমে বা চর্চার মাধ্যমে যে আচরণটা আমাদের মধ্যে পরিবর্তন হচ্ছে, সেই পরিবর্তনটাকে আমরা কি বলছি শিখন। অর্থাৎ আরও বলেছেন যে অতীত অভিজ্ঞতা ও প্রশিক্ষণের প্রভাবে আচরণধারা পরিবর্তনকে প্রক্রিয়া হচ্ছে শিখন। অর্থাৎ লার্নিং ইজ দ্য মডিফিকেশন অফ বিহেভিয়ার থট এক্সপিরিয়েন্স অ্যান্ড ট্রেনিং। এর মানে কি বলছে, অতীত অভিজ্ঞতা ও প্রশিক্ষণের ফলে আমাদের মধ্যে আচরণের যে পরিবর্তন হয়, সেই পরিবর্তনটার নামই হচ্ছে শিখন। কে বলেছেন? আমাদের মনোবিজ্ঞানী ম্যাকগিয়ক। এবার মনোবিজ্ঞানী গার্টনার কি বলেছেন এই শিখন সম্পর্কে? তিনি বলেছেন দ্য ট্রিম লার্নিং কভার দ্য ভেরি মডিফিকেশন ইন বিহেভিয়ার অফ মিড এনভায়রনমেন্ট অ্যান্ড রিকুইরমেন্ট। পরিবেশের প্রয়োজন মেটাতে যেসব আচরণগত পরিবর্তন ঘটে, তাই হচ্ছে শিখন।
তো প্রত্যেকটা পরিবেশের সঙ্গে আমরা যখন তাল মিলিয়ে চলি, আমরা যখন অভিযোজন করে চলি, সেই অভিযোজন করার চলার যে আমাদের যে আচরণগত পরিবর্তন হচ্ছে বা পরিবেশের কোনো সমস্যার সমাধান করতে গেলে আমরা যে আচরণটা দিই সেই পরিবেশের সমস্যাটাকে আমরা সলভ করি বা প্রবলেমটাকে কি সমাধান করার চেষ্টা করি, সেই আচরণ যে পরিবর্তন ওটার নামই হচ্ছে আমাদের শিখন। কে বলেছেন? আমাদের মনোবিজ্ঞানী এই গার্ডনার। এবার লাস্ট মনোবিজ্ঞানী বলেছেন আরেকটা মনে করছেন বার্নার। এই বার্নার কি বলেছেন? বার্নার বলেছেন যে অনুশীলন ভিত্তিক যে আচরণের পরিবর্তনকে আমরা শিখন বলতে পারি। কে বলেছেন কথাটা? বার্নার। কি বলেছেন? যে অনুশীলন ভিত্তিক আচরণের পরিবর্তনকে আমরা শিখন, মানে তুমি যত অনুশীলন করবে তত বেশি আমরা কি শিখতে পারবো, কোনো কিছু বিষয়বস্তু সম্পর্কে শিখতে পারবো। তিনি সেটাই বলেছেন যে যত আমরা প্র্যাকটিস করব, যত আমরা কোনো কিছু শিখবো, সেই শেখার মাধ্যমে আমরা যে সমস্ত আচরণটাকে আয়ত্ত করি সেই আচরণটার নামই হচ্ছে আমাদের শিখন। তাহলে এই হলো আমাদের মনোবিজ্ঞানীর সংজ্ঞা। তিনটা মনোবিজ্ঞানী কী বললাম, শিখন বিভিন্ন সংজ্ঞা সম্পর্কে মনোবিজ্ঞানী ম্যাকগিও কী বলেছেন, এবং মনোবিজ্ঞানী গার্ডনার কী বলেছেন, গার্ডনার মাফিক কী বলেছেন, এবং মনোবিজ্ঞানী বার্নার্ড কী বলেছেন। ঠিক আছে, তো আমরা প্রত্যেকের হাতে নোট ডাউন করে নাও। এবার আমি চলে যাচ্ছি পরের পার্টে। এবার চলে আসলাম শিখনের প্রকৃতি, নেচার অফ লার্নিং, মানে শিখনের প্রকৃতি। অর্থাৎ শিখনের প্রকৃতি বা এই শিখনকে আমরা যদি একটু ভালোভাবে তার সঙ্গে যদি একটু করি, মানে তার শিখনে কতগুলো আমরা কি বৈশিষ্ট্য পাবো। প্রত্যেকটা বিষয়বস্তু কি কোনো বৈশিষ্ট্য রয়েছে, তেমনি আমরা শিখনকে যদি একটু ব্যাখ্যা বিশ্লেষণ করি সেখান থেকে আমরা কিছু কি বৈশিষ্ট্য খুঁজে পাচ্ছি। সেই বৈশিষ্ট্যগুলো আমি তোমাদের সামনে এক এক করে আলোচনা করব, তোমরা দেখতে থাকো। প্রথম আমাদের যে বৈশিষ্ট্য রয়েছে যে শিখনের যে প্রকৃতি অর্থাৎ নেচার অফ লার্নিং, এখান থেকে আমাদের প্রথম যে বৈশিষ্ট্য দিয়েছে, প্রথম যে বৈশিষ্ট্য হচ্ছে আচরণের পরিবর্তন। তাহলে একটু আগে বললাম যে শিখন বলতে আমরা কি বুঝি বা শিখন কাকে বলে, সেখান থেকে আমাদের কিছু বৈশিষ্ট্য আমরা পাচ্ছি। সেই শিখন যে বৈশিষ্ট্য অর্থাৎ নেচার অফ লার্নিং, তো আমরা জানবো যে শিখনের বৈশিষ্ট্য। ফার্স্ট পয়েন্ট আমাদের দিয়েছে আচরণের পরিবর্তন। তাহলে কি বললো? আচরণ পরিবর্তনের মাধ্যমে যে শিখন হলো এমন একটি প্রক্রিয়া যার মাধ্যমে স্থায়ী আচরণের পরিবর্তন ঘটে এবং শিখনের ফলে শিশু তার পুরাতন আচরণধারাকে পরিবর্তন করে নতুন এক উন্নত আচরণধারাকে অর্জন করতে সক্ষম হয়। বলছে শিখন হলো এমন একটি প্রক্রিয়া যার মাধ্যমে স্থায়ী আচরণ, তোমার মধ্যে যে আচরণটা যে স্থায়ী ছিল, মানে যে আচরণ তোমার অভিজ্ঞতার ফলে তোমার মধ্যে ছিল, মানে স্থায়ী পরিবর্তন, সেই পরিবর্তনে কী হলো, শিশু থেকে পুরনো আচরণগুলিকে পরিবর্তন করে আবার সে কি পরিবেশের সঙ্গে সে মানে খাপ খেতে খেতে বা বিভিন্ন রকম অভিযোজন করতে করতে সে কি নতুন যখন আচরণধারাকে আয়ত্ত করে সেই আচরণধারার যে জ্ঞান অর্জন করতে সক্ষম হয়। এটা হচ্ছে আচরণের পরিবর্তন। অর্থাৎ শিশু যে আগের আচরণ তা শেখার ফলে সে আগের আচরণগুলিকে ত্যাগ করে সে নতুন নতুন কি আচরণধারা আয়ত্ত করতে সক্ষম হয়। এবার চলে আসলাম দ্বিতীয়বারে গেছে নিরবিচ্ছিন্ন প্রক্রিয়া। অর্থাৎ শিখন হচ্ছে আমাদের কি একটা নিরবিচ্ছিন্ন প্রক্রিয়া। কি বলেছে? যে শিশু জন্মের পর থেকে এই প্রক্রিয়া শুরু হয় এবং চলে মৃত্যুর পূর্ব পর্যন্ত। শিখন হলো একটি জীবনব্যাপী নিরবিচ্ছিন্ন প্রক্রিয়া পরিবর্তনের প্রক্রিয়া। তাহলে কী বলেছিল পয়েন্টটাতে? যে নিরবিচ্ছিন্ন প্রক্রিয়া পয়েন্টে বলেছিল যে শিশু জন্মের পর থেকে এই শিখন প্রক্রিয়া শুরু হয় এবং চলে মৃত্যুর পূর্ব মুহূর্ত পর্যন্ত। তাই শিখন হলো একটি জীবনব্যাপী নিরবিচ্ছিন্ন প্রক্রিয়া। অর্থাৎ আমরা জানি শিখন হচ্ছে আমাদের কি সারা জীবন ধরে বা সারা জীবনব্যাপী কি চলতে থাকে। শিখনের বা শেখার কোনো কিন্তু শেষ নেই। একবারে একটা শিশু যখন জন্মগ্রহণ করলো তখন থেকে তার কি এই শেখা শুরু হয় বা শিক্ষণটা শুরু হয়, সে মৃত্যুর আগ পর্যন্ত, অর্থাৎ মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত সে কিন্তু বিভিন্ন কিছু জিনিস কি আমাদের পরিবেশের সঙ্গে কি তাকে শিখতে হয়। যেমন সে হয়তো প্রত্যেকটা তার যে স্টেজগুলো রয়েছে, যেমন আর্নেস্ট বলেছিলেন যে শিক্ষণে আমাদের যে বয়সকালটাকে তিনি 4 ভাগে ভাগ করেছিলেন, যেমন শৈশবকাল, বাল্যকাল, কৈশোরকাল এবং প্রাপ্তবয়স্ককাল। এই যে 4টা ভাগে ভাগ করেছেন, এই 4টা ভাগে আমরা প্রত্যেকটা ধাপে ধাপে কিন্তু আমাদের শিকড়টা কি আমরা কিন্তু শিখে থাকি। যেমন তুমি শৈশবকালে যে একটা আচরণ করলাম, সেই আচরণটা আবার যখন বাল্যকালে গেলাম তখন কি একটু পরিবর্তন হলো। যেমন বাল্যকাল থেকে আবার যখন আমি কৈশোরকালে গেলাম সেখানে কি আচরণটা একটু কি পরিবর্তন হলো। এবার কৈশোরকাল থেকে যখন প্রাপ্তবয়স্ককালে গেলাম সেখানেও কিন্তু আমার আচরণটাকে একটু একটু করে কি পরিবর্তন হচ্ছে। মানে প্রত্যেকটা বয়সে
প্রত্যেকটা মুহূর্তে বা প্রত্যেকটা সময় আমরা কি সমস্ত কি অনেক কিছু কি আমরা কিন্তু অভিজ্ঞতাকে অর্জন করে থাকি। এই জন্য বলছে শিখন হচ্ছে একটা কি নিরবিচ্ছিন্ন প্রক্রিয়া। মানে আমি আজকে প্রাইমারি স্কুলে পড়লাম, সেই প্রাইমারি স্কুল থেকে যখন আমি হাই স্কুলে যাচ্ছি, সেখানে কিন্তু কি আমাকে অন্যভাবে একটু কি মিলেমিশে চলতে হবে, বা সেখানকার পরিবেশের সঙ্গে আমরা কি অভিযোগ করে চলতে হবে বা অ্যাডজাস্টমেন্ট করে চলতে হবে। এই যে শিখুন মানে প্রত্যেকটা জায়গা, যখন প্রাইমারি স্কুল থেকে হাই স্কুলে গেলাম, আবার হাই স্কুল থেকে কলেজে যাচ্ছি, সেখানেও কিন্তু আমাকে কি সেখানকার যে পরিবেশ, সেই পরিবেশের সঙ্গে আমাকে কি মিলেমিশে চলতে হবে, বা সেখানকার সেই মানুষজনের সঙ্গে কি আমাদেরকে কি অ্যাডজাস্টমেন্ট হয়ে চলতে হবে। কারণ প্রাইমারি স্কুলের সঙ্গে তো হাই স্কুলের পরিবেশ হয়তো একটা দুটো কারণে মিল থাকতে পারে, কিন্তু বাদবাকি কিন্তু সব কিন্তু আলাদা। তো এই যে আমি প্রাইমারি স্কুল থেকে হাই স্কুলে যাচ্ছি, সেখানে আমি একটি নতুন নতুন কিছু জিনিস শিখছি, আবার হাই স্কুল থেকে আমি যখন কলেজে যাচ্ছি, সেখান থেকে আমি কি অনেক নতুন নতুন জিনিস শিখছি। এই জন্য বলছি শিখন হচ্ছে একটা নির্বিচ্ছিন্ন প্রক্রিয়া, অর্থাৎ জন্ম থেকে এবার মৃত্যুর আগ পর্যন্ত আমরা কিন্তু মানুষ কিন্তু শিখে যায়। এবার বলছে 3 নম্বর পয়েন্ট কি বলছে, নতুন অভিজ্ঞতা অর্জন। বলছে এই শিখনের ফলে কি বলছে, পয়েন্টে বলছি যে পরিবর্তনশীল পরিবেশের সঙ্গে পারস্পরিক ক্রিয়ার মাধ্যমে শিশু এই যে নতুন অভিজ্ঞতা অর্জন করে এবং পুরাতন আচরণগুলোকে বদলে নতুন নতুন কি আচরণধারাকে সম্পাদন করতে সক্ষম হতে এই শিখনের ফলে। নতুন নতুন অভিজ্ঞতা অর্জন, তুমি যত অনুশীলন করবে, যত প্র্যাকটিস করবে, যত অনুশীলন করবে, তত কি আমরা কি নতুন নতুন কি অভিজ্ঞতা আমরা অর্জন করি। তো সেটাই বলছি, পরিবেশের সঙ্গে পারস্পরিক ক্রিয়ার মাধ্যমে একটা শিশু যখন পরিবেশে থাকে, সেই পারস্পরিক ক্রিয়া প্রতিক্রিয়ার মাধ্যমে শিশু সে নতুন অভিজ্ঞতা অর্জন করে এবং সেই পুরাতন যে আচরণগুলো থাকে সেগুলোকে কী করে পরিবর্তন করে, এবং সেগুলি আচরণ পুরোনো যে আচরণগুলো থাকে সেগুলো বদলে দিয়ে আবার নতুন নতুন কি আচরণ সে আয়ত্ত করতে কি সক্ষম হয়। সেটাই বলেছিল এই নতুন নতুন অভিজ্ঞতা অর্জন পয়েন্টটাতে। এবার চলে আসলাম চতুর্থ পয়েন্টে কি আছে, উন্নত অভিযোজনের প্রক্রিয়া। উন্নত মানে উপযুক্ত পরিবেশে বা ভিন্ন ভিন্ন পরিবেশে একটা শিশু যখন কি মানিয়ে নিয়ে চলছে, বা সেখানে সেই আচরণটা যেভাবে সম্পাদন করার মাধ্যমে সে যখন সেখানকার পরিবেশের সঙ্গে কি সেই অ্যাডজাস্টমেন্ট করে চলছে বা মানিয়ে নিয়ে চলছে, সেটাই হচ্ছে আমাদের কি উন্নত অভিযোজন প্রক্রিয়া। মানে নতুন নতুন পরিবেশের সঙ্গে একটা শিশু কিভাবে মানিয়ে চলতে পারে। কি বলছে পয়েন্টটাতে, বলছে শিখন হলো একটি উন্নত মানসিক অভিযোজনের প্রক্রিয়া, যার সাহায্যে ব্যক্তি পরিবর্তিত জটিল পরিবেশের সঙ্গে সে সঙ্গতি বিধান করে চলতে সক্ষম হয়। বলছে এই শিখন হলো এমন একটি উন্নত অভিযোজন প্রক্রিয়া, জটিল প্রক্রিয়া, সে কি করে বিভিন্ন পরিবেশের সঙ্গে, সে যে কোনো পরিবেশ তার সামনে আসুন না কেন, সেই পরিবেশের সঙ্গে কীভাবে তাল মিলিয়ে চলতে হয়, সে কিন্তু সেই শিখনের ফলে তার মধ্যে কি অটোমেটিক সেটা চলে আসে। যে ব্যক্তি সেই শিখন যথাযথ হয় না, সে কিন্তু সমস্ত ধরনের পরিবেশের সঙ্গে নিজেকে কি অভিযোজন করে বা অ্যাডজাস্টমেন্ট করে নিয়ে কিন্তু চলতে পারবে না। তো সেটাই বলছে শিখন হলো একটি উন্নত অভিযোজনের প্রক্রিয়া, যার সাহায্যে ব্যক্তি এই যে পরিবর্তিত জটিল পরিবেশের সঙ্গে সঙ্গতি বিধান করে চলতে সক্ষম হয়। আমরা জানি প্রত্যেকটা পরিবেশ কিন্তু তাদের নিয়মকানুন, সেখানকার যে পোশাক পরিচ্ছদ, সেখানকার কথা বলার যে স্টাইল, সেগুলো কিন্তু সমস্ত কিছু কিন্তু আলাদা রকমের। আমি আজকে জলপাইগুড়িতে থাকি, সেই জলপাইগুড়ি থেকে যখন আমি শিক্ষা অর্জন করার জন্য আমি কলকাতা যাচ্ছি, তো আমাদের জলপাইগুড়ির যে পরিবেশ, সেখানকার যে জলবায়ুর পরিবেশের সঙ্গে কিন্তু কলকাতার যে পরিবেশ, সেখানে কিন্তু মিল অতটা থাকবে না। হয়তো কিছু কিছু জিনিস কি মিল থাকবে, কিন্তু আমি যখন আমাদের এই জলপাইগুড়ি ডিস্ট্রিক্ট থেকে আমি যখন অন্য ডিস্ট্রিক্টে যাচ্ছি বা কলকাতা যাচ্ছি, তো সেখানকার যে পরিবেশ, এবার সেখানকার পরিবেশের সঙ্গে কিন্তু আমাকে কি মানিয়ে নিয়ে চলতে হবে, বা অভিযোজন করে চলতে হবে, বা অ্যাডজাস্টমেন্ট করে চলতে হবে। এই যে আমি এখান থেকে গিয়ে, তো জলপাইগুড়ি থেকে আমি কলকাতায় গিয়ে সেখানকার পরিবেশের সঙ্গে আমি যে মিলেমিশে গেলাম, বা সেখানে যে আমি মিশে গেলাম সেখানকার মানুষজনের সঙ্গে, এই যে মানিয়ে চললাম, সেটা কি বলতো উন্নত অভিযোজনের প্রক্রিয়া। মানে জটিল পরিবেশের সঙ্গে আমরা যখন সঙ্গতি বিধান করতে পারি, সেটা হচ্ছে আমাদের উন্নত অভিযোজনের প্রক্রিয়া। এবার বলছে পঞ্চম পয়েন্টে বলছে যে শিখন প্রেষণা নির্ভর। প্রেষণা আমরা জানি, প্রেষণা শব্দের অর্থ কি মোটিভেশন, প্রত্যেকে আমরা জানি যে প্রেষণা অর্থাৎ মোটিভেশন। বলছে শিখন হচ্ছে একটা প্রেষণা নির্ভর, কারণ এই প্রেষণা আমাদের খুবই দরকার। কারণ শিক্ষণের ক্ষেত্রে আমাদের মধ্যে যদি প্রেষণাই জাগ্রত না হয়, তাহলে কিন্তু আমরা কোনো কিছু জিনিস কি শেখার এনার্জিটা থাকবে না। তাই প্রত্যেকটা জিনিস শেখার আগে কিন্তু আমাদের এই মোটিভেশন অর্থাৎ প্রেষণা জিনিসটা কিন্তু আমাদের দরকার। এই প্রেষণা আমাদেরকে কি বিভিন্ন শিক্ষা অর্জন করতে কি সাহায্য করে। এবং কি বলছে পড়ে না, তোমরা দেখে নাও যে মনোবিদ প্রেষণা বলতে বুঝেছেন ব্যক্তির অন্তরের এমন একটা অবস্থা, যা তাকে কোনো বিশেষ লক্ষ্যে পৌঁছানোর জন্য বিশেষ এক ধরনের আচরণ সম্পাদনে
উদ্বুদ্ধ করে। তাহলে পেশনা কি? পেশনা আমাদের শেখার ক্ষেত্রে কোনো কিছু জিনিস শেখার ক্ষেত্রে কিন্তু খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে হচ্ছে আমাদের এই পেশনা। কারণ পেশনা হচ্ছে এমন একটা মানসিক অভ্যন্তরীণ অবস্থা যা ব্যক্তিকে কোনো একটা কাজে তার লক্ষ্যে সেই পৌঁছানোর জন্য কি তাকে সেই কাজটাকে উদ্বস্ত করে রাখে, অর্থাৎ তাকে কর্ম সম্পাদনে ব্যস্ত রাখে এবং সেই কর্ম সম্পাদন না হওয়া পর্যন্ত তাকে কিন্তু সেই একটা কাজে কি লেগেই থাকতে কি তাকে সাহায্য করে। এটা হচ্ছে এই জন্য বলছে শিখন হচ্ছে পেশনা নির্ভর। যে মনোবিদ পেশনা বলতে বুঝেছেন যে ব্যক্তির অন্তরে এমন এক অবস্থা যা তাকে কোনো একটা বিশেষ লক্ষ্যে পৌঁছানোর জন্য কি বিশেষ এক ধরনের আচরণ সম্পাদন করতে উদ্বুদ্ধ করে। তা পেশনায় আমাদের এই শিখনকে অনেক দূর এগিয়ে নিয়ে যায় এবং পেশনা না থাকলে আমাদের শিখন সম্ভব হবে না। তাই বলেছেন যে পেশনা হলো এমন একটি মানসিক অভ্যন্তরীণ অবস্থা যা ব্যক্তিকে কোনো একটা কাজ করতে সাহায্য করে বা কাজে মনোযোগ দিতে সাহায্য করে এবং তার নির্দিষ্ট লক্ষ্যে না যাওয়া পর্যন্ত ব্যক্তিকে কর্ম সম্পাদনে ব্যস্ত রাখে। এই পয়েন্টটাতে আমরা জানলাম যে শিখন হচ্ছে পেশনা নির্ভর। তার পরের পয়েন্টে দেখে নাও, ষষ্ঠ পয়েন্টে দেওয়া আছে যে পেশনা হচ্ছে ব্যক্তি নির্ভর প্রক্রিয়া। না, শিখন হচ্ছে ব্যক্তি নির্ভর প্রক্রিয়া। যে শিখন প্রক্রিয়া শিক্ষার্থীকে সক্রিয় করে তোলে। আত্মসক্রিয়তা ছাড়া শিখন হতে পারে না। তাই মনোবিজ্ঞান শিখনকে এক ধরনের ব্যক্তি নির্ভর প্রক্রিয়া হিসেবে বিবেচনা করেছেন। কি বললো পয়েন্টটাতে? যে শিখন প্রক্রিয়া শিক্ষার্থীকে সক্রিয় করে তোলে। এই যে শিখন, এই শিখন প্রক্রিয়া কী করে তোমার ব্যক্তিকে, প্রত্যেকটা ব্যক্তিকে কী করে তোলে? সক্রিয় করে তোলে এবং আত্মসক্রিয়। তার যদি নিজস্ব যদি শেখার ইচ্ছা না থাকে সে কিন্তু কখনোই শিখতে পারবে না। তাই মনোবিজ্ঞান শিখনকে এক ধরনের কী বলেন? ব্যক্তি নির্ভর প্রক্রিয়া। এই জন্য ব্যক্তি সবসময় অ্যাক্টিভ থাকতে হবে কোনো কিছু শেখার প্রতি। যদি অ্যাক্টিভ না থাকে সে ব্যক্তি শিখতে পারবে না। এই জন্য পয়েন্টে বলেছিল যে শিখন প্রক্রিয়া শিক্ষার্থীকে সক্রিয় করে তোলে এবং আত্মসক্রিয়তার শিশুর কখনোই শিখন সম্ভব হবে না। তাই শিখন এক ধরনের ব্যক্তি নির্ভর প্রক্রিয়া। চলে আসলাম 7 নম্বর পয়েন্টে। কি বলছি? লক্ষ্যমুখী প্রক্রিয়া। তো শিখন হলো মানুষের একটা সচেতন প্রক্রিয়া, তাই তা সবসময় উদ্দেশ্যমুখী। প্রকৃতপক্ষে আমরা কোনো উদ্দেশ্য পূরণের জন্যই শিখি। ব্যক্তির মধ্যে কোনো সমস্যার সৃষ্টি হলে তার সমাধানের জন্য বিভিন্ন কি ধরনের প্রচেষ্টা চালাতে থাকে এবং এক সময় সে লক্ষ্যস্থানে পৌঁছায়। তাই এটি একটি উদ্দেশ্য ও লক্ষ্যমুখী প্রক্রিয়া। কি বললাম? যে লক্ষ্যমুখী প্রক্রিয়া। শিখন হচ্ছে একটা লক্ষ্যমুখী। আমাদের প্রত্যেকটা জিনিসের বা প্রত্যেকটা এই যে আমরা আজকে পড়াশোনা করছি, শিখছি, কেন শিখছি? নিশ্চয়ই কোনো একটা আমাদের কি উদ্দেশ্য থাকবে। হয়তো উদ্দেশ্য থাকছে যে ভবিষ্যতে আমরা কি ভালো একটা জব করব, সেটা হচ্ছে লক্ষ্য, উদ্দেশ্য। এবার আমার লক্ষ্য হচ্ছে কি, যে আমি একটা ভালো একটা ভবিষ্যতে কি ভালো একটা জায়গায় যাব বা মা বাবার পাশে দাঁড়াবো কিংবা ভালো একটা জায়গায় চাকরি করব, এটা হচ্ছে আমার লক্ষ্য। কিন্তু উদ্দেশ্য কোনটা? সেই লক্ষ্যে পৌঁছতে গেলে তোমাকে কিন্তু বিভিন্ন উদ্দেশ্য পালন করতে হবে। কি করতে হবে? ভালো করে তোমাকে পড়াশোনা করতে হবে, কঠোর পরিশ্রম করতে হবে, টিচারের কথাগুলো মনোযোগ দিয়ে শুনতে হবে। এগুলো কি তোমার উদ্দেশ্য। আর লক্ষ্য কিন্তু একটা, আমাকে চাকরি পেতে হবে। তো কি বলেছিল? যে লক্ষ্যমুখী প্রক্রিয়া। যে শিখন হচ্ছে মানুষের একটা সাধারণ প্রক্রিয়া। শিখন সবসময় কি আমাদের উদ্দেশ্যমুখী হয়। আমরা নির্দিষ্ট একটা লক্ষ্যে পৌঁছাবার জন্যই আমরা কি সবসময় শিখেই চলছি। আজকে ক্লাস 5 থেকে 6, 6 থেকে 7, আজকে মাধ্যমিক পাস করে তোমরা দ্বাদশ শ্রেণীতে পড়ছো। তার মানে কি তোমাদের একটা নিশ্চয় কোনো একটা ভবিষ্যতে তোমার একটা উদ্দেশ্য আছে, আর এই উদ্দেশ্যের জন্যই তোমরা কি এই পড়াশোনাগুলোর সঙ্গে যুক্ত আছো। তো সেটা বলছি লক্ষ্যমুখী প্রক্রিয়া। যে প্রকৃতপক্ষে আমরা কোনো উদ্দেশ্য পূরণের জন্যই কিন্তু শিখি। ব্যক্তির মধ্যে কোনো সমস্যা যখন সৃষ্টি হয় তখন তার সমাধানের জন্য কিন্তু বিভিন্ন ধরনের কি প্রচেষ্টা চালাতে হয়ে থাকে। অর্থাৎ ব্যক্তি যখন কোনো সমস্যায় পড়ে তখন সেই সমস্যাটা বা প্রবলেমটাকে সলভ করার জন্য তাকে কিন্তু বিভিন্ন কি অনেক কিছু কৌশল কি স্ট্র্যাটেজি তাকে অবলম্বন করতে হয়। এবং আমরা কিন্তু সহজে কিন্তু হাল ছেড়ে দেই না, হচ্ছে না, বারবার বারবার কি করছি, আমরা চেষ্টা করছি, অনুসরণ করছি। এই জন্য কি আমরা শেষ পর্যন্ত কি এই প্রচেষ্টা চালাতে চালাতে কী করছি, আমরা একটা নির্দিষ্ট আমার যে লক্ষ্য সেই লক্ষ্যে গিয়ে পৌঁছাচ্ছি। তাই এটি একটি বলছে, তাই এটি একটি উদ্দেশ্যমূলক এবং লক্ষ্যমুখী প্রক্রিয়া। বোঝাতে পারলাম? এবার 8 নম্বর পয়েন্টে কি আছে? সমস্যা সমাধানের প্রক্রিয়া, মানে প্রবলেম সলভিং প্রসেস। সমস্যা সমাধানের প্রক্রিয়া, প্রবলেম সলভিং
প্রসেস। কি বলছে যে শিখনের একটি বৈশিষ্ট্য হলো সমস্যা সমাধান। খুবই গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য, যে শিখনের একটি বৈশিষ্ট্য হলো সমস্যা সমাধান। এবার কি বলছে, ব্যক্তি বা প্রাণী সমস্যামূলক পরিস্থিতিতে পড়লেই তা সমাধানের জন্য পুরাতন আচরণধারাকে বদলে নতুন আচরণধারা আয়ত্ত করার জন্য তৎপর হয়। এই সমস্যা সমাধানের প্রকৃতির উপরেই শিখন নির্ভর করে। কি বলছে পয়েন্টটাতে, যে শিখনের একটি বৈশিষ্ট্য হলো সমস্যা সমাধান, মানে শিখনের মাধ্যমে আমরা কি বিভিন্ন সমস্যা সমাধান করতে পারি। আজকে যেমন আমরা অঙ্ক করছি, এই যে অঙ্ক করার ক্ষেত্রে আমরা কি করছি, আগের যে অর্থাৎ ক্লাস 6 পড়েছিলাম সেই সরল অঙ্ক, আজকে ক্লাস 6 অঙ্কের সঙ্গে কিন্তু আমাদের ক্লাস 10 অঙ্ক কিন্তু অনেক চ্যাপ্টার কি অনেকটা মিল থাকে কিন্তু। তখন আমরা কি করি, সেই সমস্যা সমাধানের জন্য আমরা কি করি, আগের সেই আচরণটাকে কি আমরা কিন্তু হেল্প নেই বা সাহায্য নেই, যে আগে তো করেছিলাম একটু খাতা বলে দেখি তো সেখানে নিয়মটা কীভাবে করা আছে। তো সেটাই বলছে সমস্যা সমাধানের প্রক্রিয়া। আর এই শিখন একটি বৈশিষ্ট্য হলো সমস্যা সমাধান প্রক্রিয়া। ব্যক্তি বা প্রাণী সমস্যামূলক পরিস্থিতিতে পড়লে তাকে সমাধানের জন্য কি করে পুরাতন আচরণগুলোকে নিয়ে আসে। যখন সেগুলো দিয়ে সলভ না হয় তখন ব্যক্তি কি করে, সে নতুন নতুন আরও বিভিন্ন রকম কৌশল বা স্ট্র্যাটেজি কি করে অবলম্বন করে, যে কোন কৌশলটা অবলম্বন করলে আমরা সেই সমস্যাটা কি সমাধান হবে। এই জন্য এই যে সমস্যা সমাধান বা প্রবলেম সলভিং প্রকৃতির উপরেই কি করে আমাদের লার্নিং অর্থাৎ শিখন কি করে আমাদের নির্ভর করে। চলে আসলাম আমাদের নবম পয়েন্ট অর্থাৎ 9 নম্বর পয়েন্ট, বলছে শিখন সঞ্চালন। তো শিখনের দ্বারা কি করে অর্জিত আচরণ ও অভিজ্ঞতাকে অন্য পরিস্থিতিতে কি প্রয়োগ করা সম্ভব। বলছে এই যে শিখন, আমরা যে অভিজ্ঞতা বা জ্ঞান বা শিখনটাকে অর্জন করি, সেই অর্জিত জ্ঞানটা কি করি আমরা ভবিষ্যতে অর্থাৎ অন্য কোনো পরিস্থিতি কি আমরা সেটাকে কি প্রতিফলিত করি। অর্থাৎ অনেক দিন সে অনেক দিনের আগের সেই যে বিষয়বস্তু আমাদের যে পড়াটাকে ভবিষ্যতে আমরা কিন্তু অনেক কিছু ক্ষেত্রে কি চাকরি বাকরির ক্ষেত্রে কিন্তু কাজে লাগে। বা আগের করা যে অঙ্কটা, সে অনেক দিন করার আগে যে অঙ্কটা, সেই অঙ্কটা কিন্তু আমরা বর্তমানে যে অঙ্ক করছি সেই অঙ্ক করার ক্ষেত্রে কিন্তু আমাদের কাজে লাগছে। যেমন তোমাদের ক্লাস 10 তোমরা মেইন মিডিয়ান মোড পড়েছিল, তোমাদের ক্লাস 10এও কিন্তু শিক্ষা ও রাশিবিজ্ঞান 3য় নম্বর যে অধ্যায় রয়েছে সেখানে কিন্তু আমাদের সেই মেইন মিডিয়ান অঙ্কগুলো কিন্তু রয়েছে। তাই আমাদের সেই অঙ্ক করতে গেলে আমরা কী করতে হবে, আগের সেই ক্লাস 10 যে অঙ্কগুলো রয়েছে সেখানে কোনো একটু হলো খাতাটা খুলে দেখতে হবে, তবেই কি আমরা সেই অঙ্কটা কিন্তু চেষ্টা করলে হয়তো করতে পারবো। তো সেটা বলছে শিখন সঞ্চালন, অর্থাৎ শিখনটা সঞ্চালন মানে এক প্রজন্ম থেকে অন্য একটা প্রজন্ম কি সঞ্চালন করছে। এবং বিভিন্ন কোনো নিয়ম রয়েছে, যেমন কিছু কিছু অঙ্ক ভৌতবিজ্ঞানের ক্ষেত্রে কাজে লাগে, অঙ্কের সূত্র ভৌতবিজ্ঞানের ক্ষেত্রে কাজে লাগে, আবার ভৌতবিজ্ঞানের যে অঙ্কগুলো সেগুলো কি অঙ্কের ক্ষেত্রে আমাদের কিন্তু কাজে লাগে। মানে এক জায়গা থেকে শিখনটা আরেক জায়গায় এই যে আমরা সঞ্চালন করছি, সেই সঞ্চালনের নামই হচ্ছে শিখন ও সঞ্চালন। এই পয়েন্টটাতে বলছিল যে শিখনের দ্বারা অর্জিত আচরণ বা অভিজ্ঞতাকে আমরা অন্য ভিন্ন ভিন্ন পরিস্থিতিতে আমরা কিন্তু সেখানে কি প্রয়োগ করার চেষ্টা করি, আর প্রয়োগ করলে কি হবে, আমার সেই সমস্যাটা কি হবে সমাধান হবে। তো আজকে ক্লাস এই পর্যন্ত থাকলো, এবং পরবর্তী যে ভিডিও আমি পরে প্রদান করব। এবং যে সমস্ত ভাই বোন তোমরা এই এডুকেয়ার একাডেমির আশেপাশে রয়েছো, তোমরা খুব শীঘ্রই যুক্ত হয়ে যাও আমাদের এই ডিজিটাল এডুকেয়ার একাডেমিতে। এখানে যুক্ত হলে তোমরা সমস্ত বিষয়ের ক্লাস চলছে, জলপাইগুড়ি জেলার বিখ্যাত স্বনামধন্য শিক্ষকের দ্বারা তোমাদের এই ক্লাসগুলো প্রতি নিয়মিত প্রকাশ করা হচ্ছে। তোমরা দেখতে থাকো দ্য ডিজিটাল এডুকেয়ার একাডেমিতে। থ্যাংক ইউ, ধন্যবাদ।